রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে সঙ্গে আছি আমি আকাশ এহসান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা প্রেক্ষাপটে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য অনলাইন পরীক্ষা দেশে সম্ভব কিনা তা যাচাইয়ের কাজ শুরু করছে বিশ্ববিদ্যালয়গুলো। কারণ পরীক্ষা ছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি না করার বিষয়ে সম্মত হয়েছেন উপাচার্যরা। ইউজিসি বলছে শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনা রেখেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সজল দাসের রিপোর্ট। পরীক্ষা ছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি নয়, এই সিদ্ধান্তে একমত উপাচার্যরা। কিন্তু কিভাবে নেওয়া হবে সেই পরীক্ষা? শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড স্মার্ট ডিভাইসের প্রয়োজন হবে, যে অ্যান্ড্রয়েড স্মার্ট ডিভাইসে মিনিমাম একটি ক্যামেরা থাকতে হবে এবং রেকর্ডিং ডিভাইস থাকতে হবে। ফেস টু ফেস পরীক্ষাতেও যদি নকল করা যায়, এখানে নকল করার কোনো সুযোগ থাকবে না। কেন থাকবে না? ইন্টারন্যাশনাল প্রক্টর্ড সফটওয়্যারগুলো আপনার তিনটা বিবেচনায় কাজ করে। একটা হচ্ছে তার ছবি নিচ্ছি আমরা কন্টিনিউয়াসলি, তার ভিডিও রেকর্ড করছি আমরা কন্টিনিউয়াসলি, এবং তার অডিও নিচ্ছি কন্টিনিউয়াসলি। এবং ওই ডিভাইসটা তখন ওই সফটওয়্যারের কন্ট্রোলে থাকবে। সে ওই ডিভাইসটা দিয়ে, সেটা ল্যাপটপ হোক আর মোবাইল হোক, অন্য কোনো ব্রাউজার ওপেন করতে পারবে না। যদি এটাতে তারা সন্তোষ প্রকাশ করেন যে না, সফটওয়্যারটাতে রিলায়েবল ওয়েতে, অথেন্টিক এবং ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা পরীক্ষা নিতে পারবো, তখন বিশ্ববিদ্যালয়গুলো তার নিজস্ব যে পরীক্ষাগুলো নিতে পারছে না, অনলাইনে ক্লাসের যে পরীক্ষাগুলো নিতে পারছে না, সেই পরীক্ষাগুলো নিয়ে এটাতে একটা অভিজ্ঞতা অর্জন করে তারপর আমরা বৃহত্তর ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরীক্ষায় যাচাইয়ের পর ভর্তি পরীক্ষায় এই ডিভাইস ব্যবহার করা যাবে কিনা সেই সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়গুলো। প্রায় সব বিশ্ববিদ্যালয় এটাই চিন্তা যে ভর্তি পরীক্ষা নিতে হবে। আমরা সবাই মোটামুটি কনভিন্স, হ্যাঁ এটা দিয়ে অনলাইনে পরীক্ষা নেওয়া যাবে। কারা কারা ভর্তি পরীক্ষা নিবে, কি হলে ওয়াইটেস কি দিবে, এসএসসি রেজাল্ট নিবে কিনা, এসএসসি রেজাল্টের কত অংশ নিবে, এটা প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। করোনা প্রেক্ষাপটে অনলাইন পরীক্ষায় আপত্তি নেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেরও। বিশ্ববিদ্যালয়ের যে পরিষদ আছে সেই পরিষদের বক্তব্য আমাদের কাছে পাঠাবে, পরে আমরা সেই বক্তব্য নিয়ে আমাদের মহামান্য রাষ্ট্র প্রাইম মিনিস্টার থেকে শুরু করে শিক্ষামন্ত্রী, প্রধান শিক্ষামন্ত্রী পর্যন্ত আমরা বসবো। তবে এই পদ্ধতি নতুন হওয়ায় যাচাই বাছাই শেষেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় ইউজিসি। সজল দাস, নিউজ 24, ঢাকা। করোনা আতঙ্ক অনেকটা কেটে গেলেও নতুন আতঙ্ক এখন নিত্য পণ্যের দাম ঘিরে। যে সময়ে আয় কমেছে প্রায় সব শ্রেণী পেশার মানুষের, তখন নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি গলায় কাঁটা হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। নিম্ন কিংবা মধ্যবিত্ত মানুষের বেশিরভাগেরই এখন চলতে হচ্ছে ধার দেনায়। এ বাস্তবতায় বাজার নিয়ন্ত্রণের সাথে ক্ষুদ্র ঋণ দিয়ে কম আয়ের মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদের রিপোর্ট। রাজধানীর অলিগলিতে দুধ বিক্রি করে সংসার চালান মোহাম্মদ চান মিয়া। করোনা মহামারীর ধাক্কায় বিক্রি কমেছে, তার অর্ধেকই নেমেছে আয়। তবে তার পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বাড়ায় খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। ফলে কোথায় গিয়ে দাঁড়াবেন তার পথ খুঁজে পাচ্ছেন না তিনি। 1 কেজি আলু কিনতে গেলে লাগে 50 টাকা। আগের মনে হয় আয় নাই, পুরনো আসতে পড়তে আয় তো সবাই এমনি কম, কিন্তু ব্যয় তো আর কমাইতে পারতেছি না। কিছুদিন দেখলাম গাড়ি দিয়ে পেঁয়াজ বেচো 30 টাকা কেজি, 2 দিন বেচতে আর বেচা না। তো সরকার তো আসলে আশ্বাস দেয় কিন্তু কোনো কাজ হয় না। শুধু চান মিয়া নয়, সরকারি হিসেবেই এমন অস্বস্তিতে এখন দেশের প্রায় 4 কোটি নিম্ন আয়ের মানুষ। করোনা মহামারী যাদেরকে ফেলেছে চরম অনিশ্চয়তায়। জীবনের সাথে যুদ্ধ করে টিকে থাকার চেষ্টারত মানুষগুলোর জন্য মরার উপর খাড়ার ঘা নিয়ে এসেছে নিত্যপণ্যের বাড়তি দাম। আমার কষ্ট আমি পাচ্ছি, আমি 5 টাকা বেতন পাই আর 60 টাকা আমার খরচ হয়। আমার 2 টাকা তো গ্যাপ থাকে, প্রতি মাসে আমার গ্যাপ থাকে, প্রতি মাসে 2000, 3000, 4000 টাকা গ্যাপ থাকে। আমার স্যালারি চাইতেও গ্যাপ থাকে, আমি কিভাবে চলবো? রাজধানীর রাজপথে গাড়ির চাকা ঘুরছে স্বাভাবিক নিয়মেই, কেটে যাচ্ছে সময়ও। মানুষের চলাফেরা দেখেও বুঝার উপায় নেই কতটা অস্বস্তিতে তারা। তবে আয় ব্যয়ের সমীকরণ কে মেলাবে তাদের? যে পরিমাণ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছি এর সাথে তাল মিলিয়ে চলতে আমরা অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছি। বেতন কমে গেছে যার কারণে, এবং তারপরেও আবার দ্রব্যমূল্য বৃদ্ধির দাম বা বৃদ্ধি এর কারণে আমরা পারতেছি না। করোনার পর স্বাস্থ্য খাতেও ব্যয় বেড়েছে সাধারণ মানুষের।
বাধ্য হয়ে অনেকে ছেড়েছেন শহর। বিআইডিএস এর গবেষক ডক্টর নাজনীনের মতে জরুরিভাবে ক্ষুদ্র ঋণ দিতে হবে নিম্ন ও মধ্যবিত্তদের। একদিকে আয়ের সংস্থান কম, অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই উভয় মিলে শ্রমজীবী মানুষ পড়েছেন সংকটে। 5,000, 10,000, 20,000 এরকম টাকা খুব অল্প সময়ের জন্য ঋণের ক্ষেত্রে কোনো ব্যবস্থায় যেতে পারি কিনা, সেটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে হোক, কিংবা দুই একটি ব্যাংক কিন্তু ইতোমধ্যে অতি অল্প ঋণের জন্য তাদের আলাদা করে একটা ব্যবস্থা রেখেছেন। পাশাপাশি বেকারদের জন্য কর্মসংস্থান করার উপর জোর দিচ্ছেন গবেষকরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। চলতি সপ্তাহের মধ্যে আলু কিনে 25 টাকা দরে বিক্রি করবে টিসিবি, আর সরকার নির্ধারিত 30 টাকা দরে খুচরা পর্যায়ে আলু বিক্রি করতে হবে ব্যবসায়ীদের। এমন নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রোববার সচিবালয়ে কোল্ড স্টোরেজ মালিক ও আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী বলেন, বাজারে এবার কঠোর তদারকি চলবে, তবে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। কিছুদিন ধরে সবজির বাজারে আগুন, সবকিছুর দাম নাগালের বাইরে। আলুর দামও অস্বাভাবিক বেড়েছে। বন্যার কারণে ফসলহানি আর সবজি উৎপাদন না হওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে বলে দাবি সরকার ও ব্যবসায়ীদের। এমন বাস্তবতায় কোল্ড স্টোরেজ মালিক ও আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী। ঘণ্টাখানেক ধরে চলা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে মূল্য নির্ধারণ করে দিয়েছে সেটা বাস্তবায়নে কাজ করবে মন্ত্রণালয়। 23 টাকা কেজি দরে কোল্ড স্টোরেজে বিক্রি হবে, 25 টাকা পাইকারি বাজারে এবং 30 টাকা কেজি খুচরা বাজারে। আমরা খুব শক্তভাবে যে প্রাইসটা দেওয়া হয়েছে সেটা অবিলম্বে কার্যকর করতে চাই। এই সপ্তাহের মধ্যে শেষের দিকেই টিসিবি আলু নিয়ে বাজারে নামবে, সেটার দামও আমরা 25 টাকায় বিক্রি করব। সরকারের বেঁধে দেয়া মূল্য নিয়ে আপত্তি আছে ব্যবসায়ীদের, যদিও স্বীকার করছেন আলুর বর্তমান দাম অস্বাভাবিক। এটা বিক্রি হওয়া উচিত 35 থেকে 40 টাকা। কৃষক যাতে আগামীতে আলু চাষ করার জন্য উদ্বুদ্ধ হয়, ব্যবসায়ীরা যেন আলু রাখতে উৎসাহিত হয়, এই বিষয়টা নিয়ে সার্বিক বিবেচনা করবে, এইটাই আশা করি আর কি। 23 টাকা যেটা রেটটা দিচ্ছে সেটা তো লাভ হচ্ছে না। তবে বাজারের বাস্তবতায় ব্যবসায়ীদের আপত্তি প্রসঙ্গেও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। সেটা আগামী 2 দিনের মধ্যে কৃষি বিপণন অধিদপ্তরের সাথে কথা বলবেন তারা, বলে ওইখানে যদি কোনো কারেকশন দরকার পড়ে, যদি দুই পক্ষই সহমত পোষণ করে যে না, দেয়ার শুড বি স্কোপ ফর কনসিডারেশন, সেটা দিলে আমরা তখন যদি আমাদের কাগজ পাঠাই তাহলে সেটা আমরাও কারেক্ট করব। বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করলে সংকট কেটে যাবে বলে আশা বাণিজ্যমন্ত্রীর। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। 1 লাখ রোহিঙ্গার সাময়িক জীবিকা নির্বাহের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ভাসানচরে। চরের মাটিতে পরীক্ষামূলকভাবে ধান ও শাকসবজি চাষ এবং পশু পাখি পালনে দারুণ সফলতা পেয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এমনকি স্থানীয় জনগোষ্ঠীও জীবিকা নির্বাহের বিপুল সম্ভাবনা দেখছেন নতুন এই চরে। ভাসানচর নিয়ে শেখ জালালের ক্যামেরায় লক্ষ্মীনা জেসমিন সোমার 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। সাত সকালে আড়মোড়া ভেঙে সবুজ প্রান্তরে ছোটে ভেড়ার পাল। দুদিন আগেও দলবলে এতটা ভারী ছিল না তারা। সামান্য পরিচর্যায় অল্প দিনেই প্রজনন বেড়েছে ভেড়ার। ভাসানচরের মাটিতে অন্তত 1 লাখ রোহিঙ্গার সাময়িক জীবিকা নির্বাহের এমন নানা রকম পথ বের করেছে সরকার। রাখাইনে রোহিঙ্গাদের জীবন জীবিকার অন্যতম উৎস ছিল কৃষি, আর সে বিষয়টি মাথায় রেখেই এখানে ফসল উৎপাদন থেকে শুরু করে পশু পাখি পালন সহ আরও নানা রকম অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে রোহিঙ্গাদের সম্পৃক্ত করতে এবং স্বনির্ভর করে গড়ে তুলতে সব ধরনের ব্যবস্থা রেখেছে এখানকার প্রকল্প পরিচালক। আমরা গত 2 বছরে পরীক্ষামূলকভাবে আমাদের যেটা দেখেছি যে ভেড়া চাষ করা এখানে, তারপর কৃষির মধ্যে আপনার ধরেন সবজি চাষ, তারপরে কলা, কচু, বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হচ্ছে। নোনা জল টপকে গেল 2 বছর মিষ্টি পানির সরবরাহ ঘটেছে ভাসানচরে। পুকুরগুলোতে তপ্ত দুপুরে রাজত্ব করছে রাজহাঁসের দল। মাছ চাষের জন্য একটি বড় 2টি মাঝারি আকৃতির সুপেয় পানির লেক ছাড়াও পর্যাপ্ত সংখ্যক জলাধার তৈরি করা হয়েছে। শাকসবজি চাষের পাশাপাশি কবুতর ও মুরগি পালনে দারুণ সাফল্য পেয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। পরিকল্পনা করছেন অব্যবহৃত 918 একর জমিতে বন ও ফলের গাছ রোপণের। আছে ক্ষুদ্র ও কুটির শিল্পের মতো অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে তোলারও ইচ্ছা।
ভাসানচর জেগে ওঠার শুরুর দিকে পার্শ্ববর্তী চর সন্দ্বীপ থেকে মহিষ চড়াতে আসতেন স্থানীয়রা। প্রাকৃতিকভাবে এসব পশুর খাবারের পর্যাপ্ত সংস্থান থাকায় এখনও এই চরটিতে প্রায় ৬,০০০ মহিষ চড়ান স্থানীয় চরাঞ্চলবাসী। এখানে ভিতরে এরা আল গাছ লাগাইতে পারবো, কাজ করতে সবকিছু করে খেতে পারবো। শাক সবজি যে কোনো সার যখন দান মান সবকিছু এখানে ভালো হয়। রোহিঙ্গাদের সাময়িকভাবে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি এই চর ঘিরে জীবিকা নির্বাহের এক নতুন সম্ভাবনা দেখছেন পার্শ্ববর্তী চরাঞ্চলের মানুষ। লাকমিলা জেসমিন সোমা, নিউজ 24, ভাসানচর, নোয়াখালী। অব্যাহত রয়েছে ভোটের প্রতি ভোটারদের অনীহা। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনেও মিলেছে সে চিত্র। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন কম ভোট পড়ার হার হতাশা ও দুঃখজনক। তাদের মতে নির্বাচন ও নির্বাচন কমিশনের উপর আস্থাহীনতার কারণে ভোটাররা ভোটদানে বিরত থাকছেন। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। 2018 জাতীয় নির্বাচনের পর থেকে প্রায় সব নির্বাচন ও উপনির্বাচনে ভোটার উপস্থিতি নগণ্য। ঢাকা 5 ও নওগাঁ 6-2 আসনের উপনির্বাচনে ভোটের চিত্র ছিল প্রায় একই রকম। প্রায় ভোটার শূন্য ছিল ঢাকা 5 আসনের উপনির্বাচন। সেই তুলনায় নওগাঁয় ভোটের উপস্থিতি ছিল কিছুটা বেশি। এখন বাজে হচ্ছে আপনার 11:23, মানে 2.5 ঘন্টা পার হয়ে গেছে, আমি ভোটার পাইছি একজন। অথচ 2 আসনেই 2 প্রধান প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ ও বিএনপি অংশগ্রহণ করেছে। 2 আসনের উপনির্বাচনে মোট 9 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশগ্রহণ করলেও এত কম ভোট পড়ার হারকে দুঃখজনক বলছেন নির্বাচন বিশেষজ্ঞরা। এর জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করছেন তারা। নির্বাচন কমিশনের আস্থা নেই, নির্বাচনের আস্থা নেই। ভোটের মাধ্যমে তো জনগণের সম্মতি প্রতিষ্ঠিত হওয়ার কথা। গণতন্ত্র হলো জনগণের সম্মতির শাসন, কিন্তু মানুষ যখন ভোট দিতে আগ্রহ হারিয়ে ফেলে গণতন্ত্র কার্যকর হয় না। তো এটা আমাদের এই নির্বাচন কমিশনে দায়ী এই অবস্থা সৃষ্টি করার জন্য। মানুষের মনে আস্থাহীনতা বিরাজ করছে, এই 10% এটাই প্রমাণ করে নির্বাচন কমিশন তার আস্থার জায়গায় নেই। মানুষ বিশ্বাস করে না যে তার অধীনে একটা ভালো নির্বাচন হবে। বিশেষজ্ঞরা বলছেন নির্বাচনের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে না পারলে ভোট পড়ার হার বাড়বে না। একই সঙ্গে নতুন করে নির্বাচন ব্যবস্থাকে সাজাতে নির্বাচন কমিশনকেই মূল ভূমিকা পালন করতে হবে। স্ট্র্যাটেজিটা একটু দীর্ঘমেয়াদী হতে হবে। আপনার কমিশনকে আবার ঢালাওভাবে গুছানো, কমিশনকে আবার ট্র্যাকে আনা, আমাদের কনস্টিটিউশনাল যে জায়গাগুলো দুর্বল হয়ে গেছে সেই জায়গাগুলোতে কমিটমেন্ট তৈরি করা। ভোটের ওপর আস্থা বাড়াতে রাজনৈতিক দলগুলোকেও কাজ করতে হবে বলে জানান নির্বাচন বিশেষজ্ঞরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিন হত্যার প্রধান অভিযুক্ত এসআই আকবরকে 72 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানালেন রায়হানের মা। রোববার সংবাদ সম্মেলনে হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি করা হয়। মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন রায়হানের স্বজন এলাকাবাসী। সৈয়দ রাসেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সীমান্তে রেড অ্যালার্ট জারি আছে, মাঠে কাজ করছে একাধিক টিম। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ ও র্যাব এক প্রকার হন্যে হয়ে খুঁজছে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বরখাস্ত হওয়া ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে। তার লাপাত্তা হওয়াই এখন রায়হান হত্যা মামলায় সবচেয়ে আলোচিত বিষয়। রোববার সিলেটের আখালিয়ায় সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত চোখে সেই আকবরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানালেন রায়হানের মা। এ সময় 72 ঘন্টার মধ্যে আকবর ও অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের আলটিমেটাম দেন তিনি। আমার কাছে আর যুগ মনে হচ্ছে, আমার ছেলেকে দেখতে পাচ্ছি না, কিন্তু এখন পর্যন্ত যে 4 জন সাসপেন্ড করছেন তারা, এই 4 জনকে তারা তাদের কাছে এখনো রেখে জামাই আদর করতেছেন। এখন পর্যন্ত তারা কোর্টের মাধ্যমে আদালতে দেন না, এখনো কেন তারা রিমান্ডে আনেন না। এছাড়া এই হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন এলাকাবাসী ও স্বজনরা। রায়হানের হত্যাকাণ্ডের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে আমরা ইতিমধ্যে সিলেট মাননীয় জেলা প্রশাসক মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছি। গেল 10 অক্টোবর রাতে রায়হান উদ্দিনকে আটক করে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্তরা। সে রাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে ফাঁড়িতেই তার মৃত্যু হয় বলে শনিবার ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে
কুপিয়ে হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ সহ 4 জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় রোববার গৌরীপুরে দিনভর মিছিল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নিহত শুভ্রর সমর্থকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়মনসিংহ থেকে সৈয়দ নোমানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভ্রকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনার পর থমথমে অবস্থা বিরাজ করছে গৌরীপুর পৌর এলাকায়। রোববার দিনভর বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঘটনার সাথে জড়িতদের বাড়িঘরে হামলা চালায়। আজকে জনবিচ্ছিন্ন জামাত বিএনপি এইভাবেই আমাদের পরিচ্ছন্ন নেতাকর্মীদেরকে হত্যা করে যাচ্ছে। শেখ হাসিনার আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো, কিন্তু কারা আওয়ামী লীগের গাপটে মারা, আওয়ামী লীগের অনুপ্রবেশকারী গাপটি মারা, যারা আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত চাই। পরিবারের সদস্যদের দাবি, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে শুভ্রকে হত্যা করা হয়েছে। আমার স্বামী কোনো বিএনপি ফ্যামিলির সন্তান না, আওয়ামী লীগ ফ্যামিলির সন্তান। এই আওয়ামী লীগের জন্য জীবন দিছে, আমি তার বিচার চাই। এটা রবিকে আরো আগের থেকেই করতেছে। আমার ছেলের মারে লাইন লেগে আমার ছেলে মেয়র নির্বাচন করলে সে হাসপাতাল থাকতো না। পুলিশ বলছে এ ঘটনায় আটক 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পরপরই আমরা পুলিশে অভিযান পরিচালনা করি, প্রধান আসামি সহ 4 জন আসামিকে গ্রেফতার করি। শনিবার রাতে সন্ত্রাসীদের হামলায় মারা যান মাসুদুর রহমান শুভ্র। রোববার বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। আগামী নভেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির সব ঝুলন্ত তার সেবাদাতারা নিজ উদ্যোগে অপসারিত করবেন, এমন সমঝোতা আপাতত তার কাটার অভিযান স্থগিত করা হয়েছে। রোববার ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে আইএসপিএবি ও কোয়াবের প্রতিনিধিদের বৈঠকে সিদ্ধান্ত হয়। আর সোমবার থেকে পাইলট প্রকল্প হিসেবে ধানমন্ডি থেকে ঝুলন্ত তার মাটির নিচে দিয়ে নেয়ার কার্যক্রম শুরু হবে। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঝুলন্ত তার কাটার অভিযানের প্রতিবাদে 18 অক্টোবর থেকে ইন্টারনেট ও টিভি কেবল সেবা 3 ঘন্টা করে বন্ধ রাখার ঘোষণা দেয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএভি এবং কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব নেতারা। পরে ইন্টারনেট ব্যবসায়ী ও কেবল অপারেটরদের চাপের মুখে রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বৈঠকে বসেন সংগঠন দুটির নেতারা। বৈঠকে নিজ খরচ ও তত্ত্বাবধানে মাটির নিচ দিয়ে তার নিতে সম্মত হন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। আমাদের এই প্রাণের ঢাকাকে সুন্দর ঢাকা হিসেবে পরিণত করতে চাই এবং আমরা যৌথভাবে কাজ করলে সেটা সম্ভব। সেই প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সম্পূর্ণ বিনা খরচে তাদেরকে সেই সুযোগটা করে দিবে। এ সময় কেবল অপসারণ করার বেঁধে দেওয়ার সময়ে সুষ্ঠুভাবে কাজটি সম্পন্ন করার চ্যালেঞ্জের কথা জানান আইএসপিএবির সভাপতি। আমাদের মেন অবজেক্টিভ হচ্ছে গিয়ে দেশের জনগণকে সুন্দর একটা শহর এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সার্ভিসটা এনশিওর করা। ঝুলন্ত তার নামিয়ে মাটির নিচ দিয়ে সংযোগের কাজটি সোমবার ধানমন্ডি থেকে শুরু করার পরিকল্পনার কথা জানান কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি। আমরা প্রথমে যেটা করব যে নিচে আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার রেডি করব, বিকল্প ডাইভার্টার আগে তৈরি করার পরে আমরা যেন গ্রাহকদের কোনো ভোগান্তি বা সমস্যার সম্মুখীন না হয়। বৈঠক শেষে নগর ভবনের সামনে জড়ো হওয়া কেবল ও ইন্টারনেট সেবাদাতাদের আশ্বস্ত করেন ডিএসসিসি মেয়র। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতির কারণে প্রতিষ্ঠা বার্ষিকীতে বড় কোনো আয়োজন এড়িয়ে এবছর প্রয়াত সিনিয়র সাংবাদিকদের স্মরণ করল জাতীয় প্রেস ক্লাব। রোববার প্রেস ক্লাবের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রয়াত 18 সিনিয়র সাংবাদিকের স্মরণে এক শোক সভার আয়োজন করা হয়। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। প্রতি বছরই বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হলেও করোনার কারণে এবছর পরিস্থিতি কিছুটা ভিন্ন। করোনা ও নানা কারণে মারা যাওয়া 18 সিনিয়র সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানাতেই জাতীয় প্রেস ক্লাব আয়োজন করে এই শোক সভার। প্রচন্ডভাবে ভালোবাসতেন প্রেস ক্লাবকে, আপনাদেরকে কোনো আত্মীয় স্বজনকেও উনি এত ভালোবাসেন না। এ সময় দেশের সাংবাদিকতা জগতে তাদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন সিনিয়র সাংবাদিকরা। অনেক সিনিয়র সদস্য ছিলেন, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করেছি।
তারা অনুকরণীয়, অনুসরণীয়। করোনার কারণে মারা যাওয়াদের জানাজা জাতীয় প্রেস ক্লাবের মাটিতে করা সম্ভব হয়নি, এ নিয়ে আক্ষেপ জানান সবাই। প্রতিশ্রুতি দেন প্রতিটি পরিবারের পাশে দাঁড়ানোর। তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা, এবং একটি কথাই শুধু বলবো, তারা আমাদের মাঝে নেই, কিন্তু আপনারা পরিবারের সদস্যরা জাতীয় প্রেস ক্লাবকে মনে করবেন আপনাদেরই প্রেস ক্লাব। এই ক্লাব যেমন তাদের সেকেন্ড হোম, আমরাও তাদের একই পরিবারের সদস্য মনে করি। আমরা আপনাদের পাশে আছি, যে কোনো আপদে বিপদে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব। করোনার পরিবর্তিত পরিস্থিতিতে এবারে জাতীয় প্রেস ক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে থাকছে না বড় কোনো আয়োজন। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর জানাতে যুক্তরাষ্ট্র থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানুর রহমান। সুলতানুর রহমান, আপনাকে স্বাগত। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনেই, তো সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। বাকি আছে এই নির্বাচনের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন পুরো দেশ আসলে চষে বেড়াচ্ছেন। তারা দুজন এক এক দিন 2-3টি স্টেট সফর করছেন। এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল এবং আজ উইসকনসিন এবং ভার্জিনিয়া এই দুটি স্টেট সফর করেছেন। তিনি জো বাইডেনকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি এমনও মন্তব্য করেছেন, জো বাইডেনের কাছে তিনি যদি পরাজিত হন তাহলে এই দেশেই তিনি আর থাকবেন না, এই দেশ ছেড়েই তিনি চলে যাবেন। অন্যদিকে জো বাইডেন বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিথ্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তিনি করোনা ভাইরাস, দেশের অর্থনীতি, বর্ণবাদী সামগ্রিক সব বিষয় নিয়ে আসলে যেমন একটা নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি করেছেন, মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন বলে তিনি অভিযোগ করছেন। এর বাইরে 40টি স্টেটে আগাম ভোট হচ্ছে। এর মধ্যে প্রায় 26 মিলিয়ন মানুষ আগাম ভোট দিয়েছে। বিশ্লেষকরা ধারণা করছেন যে এইবার আগাম ভোটের ক্ষেত্রে একটা বিরাট ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে আমেরিকানরা। এই পরিমাণ 26 মিলিয়ন মানুষ এরই মধ্যে ভোট দিয়ে ফেলেছে নির্বাচনের বাকি আরো 2 সপ্তাহ বেশি। এরকম একটি অবস্থায় কয়েকটি টেলিভিশন চ্যানেল এবং জরিপকারী প্রতিষ্ঠান তারা যে জরিপ করেছে তাতে দেখা যাচ্ছে যে ডেমোক্র্যাটদের মধ্যে 65% আগাম ভোট দিচ্ছে এবং আগাম ভোট দিতে ইচ্ছুক পরিকল্পনা তারা করেছে। অন্যদিকে রিপাবলিকানদের মধ্যে মাত্র 35% আগাম ভোট দিয়েছেন কিংবা পরিকল্পনা করছেন। এরকম একটি অবস্থায় যারা আগাম ভোট দিচ্ছেন অনুমান করা হচ্ছে যে তারা মূলত ডেমোক্র্যাট। এর প্রেক্ষাপটে একটি রয়েছে, কারণ ডেমোক্র্যাট এবং জো বাইডেন আসলে আগাম ভোটকে উৎসাহিত করে আসছেন, কারণ করোনা ভাইরাসের কারণে অনেকেই হয়তো দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে পারবে না কিংবা স্বাস্থ্যবিধির জন্য হুমকি হতে পারে। এরকম একটি অবস্থায় আগাম ভোটের 40টি স্টেটে 26 মিলিয়ন মানুষ আগাম ভোট দিয়েছে এবং এই সংখ্যা আরো বাড়বে এমনটি আশঙ্কা করা হচ্ছে। আমেরিকানরা সাধারণত খুব একটা বেশি ভোট দেয় না, কিন্তু এবার খুবই তাদের ভেতরে উৎসাহ দেখা যাচ্ছে। এরকম একটি অবস্থায় আসলে মানুষের ভেতরে উৎসাহ উদ্দীপনাও রয়েছে, কারণ পুরো দেশ এখন একেবারেই 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদিকে শ্বেতাঙ্গ জনগোষ্ঠী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, অন্যদিকে জো বাইডেনের পক্ষে অভিবাসী সম্প্রদায়। যদিও এই দেশের ভোটার হিসেবে কিংবা জনসংখ্যা অনুপাতে 67% মানুষ আসলে শ্বেতাঙ্গ, বাকিরা অন্যান্য সম্প্রদায়ের মানুষ, কিন্তু রেজিস্টার্ড ডেমোক্র্যাট রয়েছেন প্রায় 30%। অন্যদিকে রেজিস্টার্ড রিপাবলিকান রয়েছেন 34%। ফলে এই হিসেবে সবগুলো জনমত জরিপেই কিন্তু ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এগিয়ে রয়েছেন। আর এরকম একটি অবস্থায় আগামী 24শে অক্টোবর দ্বিতীয় এবং শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্ক হওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। নিশ্চয়ই সেদিন 2 প্রার্থী বিতর্কে অংশ নেবেন। এর আগে দ্বিতীয় যে প্রেসিডেন্সিয়াল বিতর্কটি হওয়ার কথা ছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ভার্চুয়ালি করতে চাননি বলে সেই বিতর্কটি বাতিল হয়ে গেছে। এখন 24 তারিখে যে বিতর্কটির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে তার দিকে আসলে তাকিয়ে থাকবেন অনেকেই। তারপরে হয়তো অনেকে সিদ্ধান্ত নেবেন যে কাকে তারা বেছে নেবেন। এরই মধ্যে আসলে সাধারণ প্রবণতা অনুযায়ী ভোটাররা তাদের প্রার্থী বা তাদের পছন্দ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, কিন্তু ওই বিতর্কের উপরও অনেকের সিদ্ধান্ত বদল হতেও পারে, এরকম কিছু পূর্বাভাসও রয়েছে। ফলে 3 নভেম্বর খুব বেশি দিন বাকি নেই। পুরো দেশ জুড়ে আসলে
টান উত্তেজনা রয়েছে। আর দুই প্রার্থী সর্বোচ্চভাবে চেষ্টা করছেন ভোটারদের কাছে পৌঁছানো। প্রচারণার কৌশল হিসেবে যদি ধরি, সেক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এখন আফ্রিকান আমেরিকান, হিসপ্যানিক, ল্যাটিনো এরকম মাইনরিটি কমিউনিটি যারা রয়েছেন তাদের ভোট পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি, এবং এমনকি সিনিয়র সিটিজেনদের ভোট পেতেও তিনি মরিয়া রয়েছেন। এই সম্প্রদায় এবং গোষ্ঠীর জন্য তিনি বিভিন্ন রকম কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কিভাবে এইসব সম্প্রদায়ের বা কমিউনিটির উন্নয়ন করা যায় সেই পরিকল্পনা তিনি ধীরে ধীরে এগুচ্ছেন। অন্যদিকে জো বাইডেন বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ভরাডুবি বুঝতে পেরে আসলে অন্যান্য মাইনরিটি কমিউনিটির ভোট পাওয়ার জন্য এইসব কৌশল নিচ্ছেন। তার এই ফাঁদে পা না দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছেন এবং মানুষকে ভোট দিতে তিনি বারবার উৎসাহ দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতানুর রহমান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় কোয়াং ট্রি প্রদেশে এক সেনা ঘাঁটিতে ভূমিধসের ঘটনায় অন্তত 14 সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছে আরও 8 সেনা সদস্য। নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে ভিয়েতনাম সরকার জানায়, গতকাল স্থানীয় সময় সকালে কোয়াং ট্রি প্রদেশের 4র্থ সামরিক অঞ্চলের একটি ইউনিটের ব্যারাক ভূমিধসের কবলে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে এখনও অভিযান চলছে। অক্টোবরের শুরু থেকে ভারী বৃষ্টির কারণে ভিয়েতনামের মধ্যাঞ্চলে কয়েক বছরের মধ্যে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। প্রাণ হারিয়েছেন 80 জনের বেশি। আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। কয়েকদিন আগে কোয়াং ট্রির পার্শ্ববর্তী থো থিন হোয়ে প্রদেশে আরেকটি ভূমিধসের ঘটনায় 13 জন নিহতের ঘটনার পর এ দুর্ঘটনা ঘটল। সংবাদ নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের সামান্য উত্থানে শেষ হয়েছে লেনদেন কার্যক্রম। ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসইএক্স গত দিনের চেয়ে 5 পয়েন্ট বেড়ে অবস্থান করেছে 48.77 পয়েন্টে। লেনদেন সূচক কিছুটা বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের মূল্য। লেনদেন হওয়া 356টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ভেতর দাম বেড়েছে 113টির, কমেছে 196টির এবং অপরিবর্তিত ছিল 47টির। লেনদেন শেষে হাতবদল হয়েছে প্রায় 657 কোটি 30 লাখ টাকা। নিচে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। এবার খেলার খবর। বিসিবি প্রেসিডেন্টস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাহমুদুল্লাহ একাদশের মুখোমুখি হবে তামিম একাদশ। মিরপুরে ম্যাচ শুরু দুপুর 1টায়। ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই মাহমুদুল্লাহ একাদশের সামনে। অপরদিকে আরও এক ম্যাচ হাতে থাকলেও এই ম্যাচ জিতেই ফাইনাল নিশ্চিত করতে চান তামিম একাদশের স্পিনার শরীফুল ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুল ইসলাম। মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে বাজে হার দিয়ে বিসিবি প্রেসিডেন্ট কাপের যাত্রা শুরু করেছিল তামিম একাদশ। তবে পরের ম্যাচে দারুণ ছন্দে থাকা নাজমুল একাদশকে হারিয়ে টুর্নামেন্টে ভালো অবস্থানে চলে আসে তারা। কেননা পরের 2 ম্যাচেই হারের স্বাদ পেয়েছিল মাহমুদুল্লাহর দল। নাজমুল একাদশের বিপক্ষে দারুণ জয়ে বল হাতে ভূমিকা রেখেছিলেন শরীফুল ইসলাম। 10 ওভার বল করে 37 রান খরচায় তুলে নিয়েছিলেন 4 উইকেট। তামিম মুস্তাফিজদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করা নতুন অভিজ্ঞতা বলছেন তিনি। তাদের সাথে সবকিছু শেয়ার করে খুব ভালো লাগতেছে যে তারা সবসময় মানে সবকিছু কিছু বললে সাথে সাথে বলে সুন্দর করে বুঝায় দেয়, সুন্দর করে। এরপর আরো এক ম্যাচ হাতে থাকলেও মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে জয় দিয়েই ফাইনাল নিশ্চিত করাই এখন দলের প্রধান লক্ষ্য বলেও জানান শরীফুল। আগামীকালের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। ফাইনালের থেকে কালকে আমরা যদি জিতি ফাইনাল যেতে পারবো ইনশাল্লাহ। না গেলে পরেরটা কি হবে বলা যায় না, কারণ কালকেটা মেইন গেম। তো আমাদের কালকে ইনশাল্লাহ আমরা ফাইনাল মনে করেই খেলি। এদিকে প্রথম দেখায় তামিম একাদশকে হারালেও নাজমুল একাদশের বিপক্ষে 2 দেখাতেই হারের স্বাদ পেয়েছে মাহমুদুল্লাহর দল। ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের সামনে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলন করেননি লিটন মমিনুলরা। শারীরিক ক্লান্তি কাটাতে টিম হোটেলেই ছিলেন তারা।
তৌহিদুল ইসলাম, নিউজ 24। ইরানি ফুটবলার খালেদ শফির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে বসুন্ধরা কিংস। আসন্ন ফুটবল মৌসুম ও এএফসির কাপের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই ফুটবলার। এদিকে বারকৌসের স্থলাভিষিক্ত নতুন ফুটবলারের খোঁজে কিংস। ইতিমধ্যে ব্রাজিল, প্যারাগুয়ের উঁচুমানের ফুটবলারদের জীবন বৃত্তান্ত এখন বসুন্ধরা কিংস ম্যানেজমেন্টের হাতে। মাহফুজুল ইসলামের রিপোর্ট। ইরানের টপ ডিভিশনে তার খেলার অভিজ্ঞতাটা দীর্ঘ। ডিফেন্ডার খালেদ শফির ক্লাব ফুটবলের ক্যারিয়ার শুরু 2009 থেকে। দীর্ঘ সময় ইরানের বিভিন্ন ক্লাবে নিজেকে প্রমাণ করে এবার তিনি কিংসের ডেরায়। অতীতে ইরানি ফুটবলারদের বাংলাদেশের মাঠে আধিপত্যের খবর তার অজানা নয়। এখানে আসার আগে 80-র দশকে ঢাকার মাঠে খেলে যাওয়া অগ্রজ ভিজেন তাহিরির কাছ থেকে জেনে এসেছেন বাংলাদেশ সম্পর্কে। এখানে আসার আগে ভিজেন তাহিরির কাছ থেকে বাংলাদেশের ফুটবল সম্পর্কে শুনেছি। এখানে অনেক ভালো ফুটবল হয়। আমি বসুন্ধরা কিংসে এসেছি দলটাকে কিছু দিতে। তারা উঁচু মানের ক্লাব, সেই ক্লাবের ফুটবলার হতে পারাটা আমার জন্য গর্বের। এদিকে খালেদ শফিকে দলে ভিড়িয়ে এশিয়ান কোটা পূরণে কিছুটা স্বস্তিতে কিংস। তবে দুশ্চিন্তা বারকোসের না থাকাটা। ডিসেম্বরে তার চুক্তি শেষ হওয়ার আগেই ক্লাব ছেড়ে দিয়েছে এই আর্জেন্টাইনকে। বারকোসের ঘটনা আমাদের হঠাৎ করেই ঘটে গেল। তো আমরা অনেকগুলো সিভি সংগ্রহ করেছি, বেশ উঁচু মানের কিছু প্লেয়ার, আর্জেন্টিনা, ব্রাজিলের প্রাক্তন জাতীয় দলের প্লেয়ার, প্লাস প্যারাগুয়ের কিছু ন্যাশনাল টিমের প্লেয়ার আছে। দেখা যাক শেষ পর্যন্ত কোনটা হয়। নভেম্বরের শুরুতেই আবারও ক্যাম্প শুরু করবে কিংস। এর আগেই সব বিদেশি রিক্রুট করার আশাবাদ ম্যানেজমেন্টের। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার কথা কম বেশি সবারই জানা, কিন্তু জাতির পিতাকে হত্যা করার পর কয়েক ঘন্টা আসলে কি হয়েছিল, কেমন করে ঢাকার 32 নম্বরের বাড়ি থেকে মরদেহ টুঙ্গিপাড়া গেল, কোন প্রক্রিয়ায় করা হলো দাফন, সে বাস্তব ঘটনাগুলো এবার সেলুলয়েডের পর্দায় তুলে আনছেন নির্মাতা আশরাফ শিশির। সিনেমার নাম 570। ঘোষণার প্রায় 2 বছর পর সম্প্রতি শুটিং শুরু করলেন এই নির্মাতা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। একদল সেনা সদস্যের তত্ত্বাবধানে হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে টুঙ্গিপাড়ায়, যার নেতৃত্বে আছেন একজন তরুণ সৈনিক। বঙ্গবন্ধু হত্যার পরবর্তী 36 ঘন্টার সাক্ষী তিনি। 1975 সালের 15ই আগস্ট নির্মমভাবে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটনাবহুল ও বেদনার। আর এই ঘটনাকেই ট্রিলজি আকারে বড় পর্দায় আনার ঘোষণা দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আশরাফ শিশির, যার একটি 570। আমি আসলে আমার থার্ড যে পার্টটা সেটাই প্রথমে শুরু করেছি, এবং সেটা করতে গিয়েও আমার প্রায় 10 বছর গবেষণা করতে হয়েছে। তাই আমি সবচেয়ে শেষের অংশটি দিয়ে শুরু করছি। এরপরে যেটা হবে সেটা প্রিকুয়েল হবে। বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য যে পরিকল্পনা, কারা জড়িত ছিল, কিভাবে এই অ্যাসাসিনেশনটা হয়েছিল, সেটা আমার সেকেন্ড পার্ট। সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে বাপ্পি চৌধুরীকে। রয়েছেন আরও 300 জন অভিনয় শিল্পী। ওই দিনগুলো আমাদের বাংলাদেশের মানুষ অনেকেই হয়তো বা জানেন না। এখন এই ছবিটি নির্মাণের মাধ্যমে আমাদের এই ঘটনাটা জানবেন, তখন তারা বুঝতে পারবেন যে আসলে ওই দিনটি কতটা কলঙ্কিত অর্থে ছিল। শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষে আগামী বছরের 17ই মার্চ 570 মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রযোজনা সংস্থা। আমাদের যে জাতির পিতার 100 বছর জন্মদিন শেষ হওয়া, আমাদের ছবি দিয়ে যেন শেষ হয়, এটাই আমাদের টার্গেট। মার্চের 17 তারিখের মধ্যেই আমরা এটা রিলিজ দেওয়ার প্ল্যানে আছি। 1996 সালে দায়েরকৃত বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষ্য ও গুরুত্বপূর্ণ তথ্য উপাত্তকে ভিত্তি করে এই সিনেমা চিত্রনাট্য করেছেন আশরাফ শিশির। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।